মাদার অফ সায়েন্স চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের। এই চ্যানেলে তোমরা দেখতে পারবে ক্লাস 10 এর সমস্ত অঙ্কের কোষাধ্যক্ষের সমাধান, পাশাপাশি বেসিক পার্টটা তোমাদের কিন্তু এই ভিডিওতে কমপ্লিট হবে। এই চ্যানেলের মধ্যে সমস্ত অঙ্কের বেসিক পার্ট, সমস্ত চ্যাপ্টারের বেসিক পার্ট এই ভিডিও বা এই চ্যানেলের মধ্যে কভার হবে। তো আজকের যে ভিডিও, আজকে যে টপিক সেটা হলো সম্পাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। কিভাবে আমরা একটা বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকবো এবং কিভাবে একটা বৃত্তের বাইরে ত্রিভুজ আঁকবো, কিভাবে একটা ত্রিভুজের মধ্যে বৃত্ত আঁকবো, কিভাবে একটা ত্রিভুজের বাইরে বৃত্ত আঁকবো। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে বৃত্ত জিনিসটা কি। সবার আগে জানতে হবে যে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কনের মধ্যে বৃত্ত জিনিসটা কি, বৃত্ত কাকে বলে। তো দেখো, বৃত্ত জানতে গেলে আগে আমাদের জানতে হবে যে বৃত্তের কটা বিন্দু হয়। আসলে বৃত্তের কিন্তু অসংখ্য বিন্দু হয়, অসংখ্য, গণনা করা যায় না, অগণিত। মানে এ একটা বিন্দু, একটা বিন্দু, বিন্দু 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 এরকম করে অনেকগুলো কিন্তু বিন্দু নিয়ে একটা বৃত্ত তৈরি হয়, কিন্তু আমি সেই ব্যাপারে যাচ্ছি না। সবার প্রথমে জানতে হবে যে বৃত্তটা কাকে বলে। বৃত্ত হলো একটা বিন্দু থাকবে, একটা বিন্দু থাকবে, সেই বিন্দুর সমান দূরত্ব বজায় রেখে আরো একটা বিন্দু থাকবে। কি বললাম? একটা বিন্দু থাকবে, সেই বিন্দুটার সমান দূরত্ব বজায় রেখে আর একটা বিন্দু থাকবে। এই বিন্দুটার সমান দূরত্ব যে বজায় রেখে একটা বিন্দুটা আছে, এটা এই বিন্দুর সাপেক্ষে চারিদিকে একবার ঘুরে আসলে, হয়তো ছোট বড় হয়ে গিয়েছে, সাপেক্ষে একবার ঘুরে আসলে যে ক্ষেত্রটা তৈরি হবে, এই ক্ষেত্রটাকে বলা হচ্ছে বৃত্ত। কি বললাম? একটা বিন্দু তার সাপেক্ষে আর একটা বিন্দু সমান দূরত্ব বজায় রেখে যদি সমান দূরত্ব অতিক্রম করে আসে তার চারিদিকে, তারপর যে ক্ষেত্রটা তৈরি হবে তাকে বলা হবে বৃত্ত। এখন এই বৃত্তটা হতে পারে ত্রিভুজের মধ্যে, হতে পারে ত্রিভুজের মধ্যে, হতে পারে মানে এই একটা ত্রিভুজ আছে, তার মধ্যে একটা বৃত্ত আছে, এরকম হতে পারে। অথবা হতে পারে একটা ত্রিভুজ আছে, এই একটা বৃত্ত আছে, তার মধ্যে ত্রিভুজ আছে, মানে পরিবৃত্ত। মানে যখন বৃত্তটা একটা ত্রিভুজের মধ্যে থাকবে, ত্রিভুজের মধ্যে থাকবে, ভালোভাবে বুঝবে, একটা বৃত্ত যখন ত্রিভুজের মধ্যে থাকবে, ত্রিভুজের ভিতরে থাকবে, তখন তাকে আমরা বলবো, কি বলবো? অন্তর্বৃত্ত। তাকে আমরা বলবো অন্তর্বৃত্ত। এবং যখন একটা বৃত্ত ত্রিভুজের ভিতরে থাকবে, না বাইরে থাকবে, যখন ত্রিভুজটা বৃত্তের মধ্যে থাকবে, ভিতরে থাকবে, তখন সেই বৃত্তকে আমরা বলবো পরিবৃত্ত। পরিবৃত্ত মানে ত্রিভুজটা বৃত্তের ভিতরে আছে, মানে বৃত্তটা ত্রিভুজের বাইরে আছে। বৃত্তটা যখন ত্রিভুজের বাইরে থাকবে তখন সেই বৃত্তকে পরিবৃত্ত বলবো। আর যখন একটা বৃত্ত ত্রিভুজের মধ্যে থাকবে, ভিতরে থাকবে, তখন আমরা তাদের অন্তর্বৃত্ত বলবো। এখন আমরা ডেফিনেশনটা আগে জেনে নিই যে অন্তর্বৃত্ত কি এবং পরিবৃত্ত জিনিসটা কি। সবার আগে আমরা জানবো, তোমাদের বইতে আছে যেটা, পরিবৃত্ত আগে আছে, তো পরিবৃত্তটা আগে আমরা জানবো। পরিবৃত্ত জিনিসটা কি সেটা বেসিকটা জানলাম। এখন পরিবৃত্ত যদি ডেফিনেশনটা জিজ্ঞাসা করে পরিবৃত্ত কাকে বলে, তো আমরা এটা লিখতে পারি যে কোন বৃত্তের মানে একটা বৃত্ত থাকবে, একটা বৃত্ত, এই বৃত্তর বাইরে ত্রিভুজটা থাকবে, না, এটা হচ্ছে অন্তর্বৃত্ত। একটা বৃত্ত থাকবে, তার ভিতরে ত্রিভুজ থাকবে, এই হলো, মানে ত্রিভুজটার বাইরে যদি বৃত্ত থাকে তখন তাকে পরিবৃত্ত বলে। তো লিখবে কোন বৃত্তের মধ্যে তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজকে পরিবৃত্ত বলা হয়। কোন বৃত্তের মধ্যে তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজকে পরিবৃত্ত বলে। এখন এটা না লিখে আবার এরকম লিখতে পারে যে কোন একটি ত্রিভুজের তিনটি বিন্দু, কোন একটি বৃত্তের আচ্ছা থাক, ওই ডেফিনিশন থাক, কোন বৃত্তের মধ্যে তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজকে পরিবৃত্ত বলা হবে। তো পরিবৃত্ত কিভাবে অঙ্কন করবো সে ব্যাপারে আমরা জানবো। অন্তর্বৃত্ত কাকে বলে সেই ব্যাপারটা জেনে নেওয়া যাক। অন্তর্বৃত্ত জিনিসটা কি? এটা গেল পরিবৃত্ত।
এরপর আমরা আসছি অন্তর্বৃত্তের মধ্যে। অন্তর্বৃত্ত জিনিসটা কি, বেসিকটা আমরা জেনেছি, এখন আমরা তার ডেফিনেশনটা জানবো। অন্তর্বৃত্ত কাকে বলে? না, অন্তর্বৃত্ত আমরা কি জানি, যে একটা ত্রিভুজের মধ্যে বৃত্ত হবে, ত্রিভুজের ভিতরে বৃত্ত হবে। এই ত্রিভুজের ভিতরে বৃত্ত হওয়া হলে এরকম লিখতে হবে যে ওটার ক্ষেত্রে হয়েছিল ত্রিভুজের 3টি বিন্দু বৃত্তর সঙ্গে জুড়ে আছে। এখন এটা জানতে হবে যে একটা বৃত্ত ত্রিভুজের 3টি বাহুর সঙ্গে জুড়ে আছে, ত্রিভুজের 3টি বাহুর সঙ্গে জুড়ে আছে। তাহলে লিখতে হবে যে যদি কোনো ত্রিভুজের 3টি বাহু কে স্পর্শ করে, যদি কোনো ত্রিভুজের 3টি বাহুকে স্পর্শ করে একটি বৃত্ত অঙ্কন হয়, তবে সেই বৃত্তকে অন্তর্বৃত্ত বলবো। যদি কোনো ত্রিভুজের 3টি বাহুকে স্পর্শ করে একটি বৃত্ত অঙ্কন হয়, তখন সেই বৃত্তকে আমরা অন্তর্বৃত্ত বলবো। তাহলে এই আমরা জানলাম 3টে বাহুকে স্পর্শ করে আছে, এটা কিন্তু ভালো একটা ডেফিনেশন আমার মতে, আমি নিজের থেকে এটা তৈরি করেছি, জানি না বইতে কি আছে, বইতে হলেও হতে পারে এটাই আছে। এবার জানবো একটা পরিবৃত্ত। প্রথমে জানবো পরিবৃত্ত জিনিসটার মধ্যে, একটা পরিবৃত্ত মানে কি, ত্রিভুজে মানে একটা ত্রিভুজ থাকবে, তার বাইরে বৃত্ত হবে, মানে আগে বৃত্তটা আঁকি, সরি, যদি একটা বৃত্ত আঁকি এবং এর মধ্যে একটা ত্রিভুজ আছে, এই যে একটা ত্রিভুজটার নাম দিই এ বি সি, এ বি সি 3টি ত্রিভুজ, 3টি বিন্দু দ্বারা একটা ত্রিভুজ আছে, যেটা কিনা বৃত্তের মধ্যে আছে, তাহলে বৃত্তটা বাইরে মানে পরিবৃত্ত। এখানে যদি এই একটা কেন্দ্রবিন্দু হয়, মানে বৃত্তের কেন্দ্র, এখান থেকে সমান দূরত্ব নিয়ে এই যে একটা রেডিয়াস, যে একটা দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে, আমি নাম দিচ্ছি এটা ও, তো এই ও সি, এখানে বলা হচ্ছে ও সি জিনিসটা কি, ও সি মানে হলো সেই বৃত্তটার পরিব্যাসার্ধ। মানে এটা হলো একটা বৃত্তের ক্ষেত্রে একটা কেন্দ্রবিন্দু থেকে যে কোনো দূরত্ব, পরিধির উপর যে কোনো একটা বিন্দুর মধ্যে যদি একটা রেখা টানা যায়, তাহলে সেই রেখাকে বলা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ক্ষেত্রে এটা তো পরিবৃত্ত, এটা কি পরিবৃত্ত। এই পরিবৃত্তের ক্ষেত্রে যে ব্যাসার্ধটা পাবো তাকে আমরা বলছি ওসি, হতে পারে যে কোনো একটা দিক, হতে পারে এই, হতে পারে এই, হতে পারে যে কোনো একটা দিক, কিন্তু যে ব্যাসার্ধটা পাবো তাকে আমরা বলবো পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ, এটুকু জানলাম। তারপর যে বিন্দুটা কেন্দ্রবিন্দু পাবো তাকে আমরা বলবো পরিকেন্দ্র। তার মানে একটা পরিবৃত্তের ক্ষেত্রে, যদি একটা বৃত্তের ক্ষেত্রে বলি, একটা বৃত্তের ক্ষেত্রে তার কেন্দ্র থাকলে তাকে আমরা বৃত্তের কেন্দ্র বলবো, ব্যাসার্ধ মানে বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু এটা পরিবৃত্ত, তাহলে আমরা তাকে বলবো যে কেন্দ্রবিন্দুকে পরিকেন্দ্র, ব্যাসার্ধকে বলবো পরিব্যাসার্ধ। এটুকু আমরা বুঝতে পারলাম। অন্তর্বৃত্তের ক্ষেত্র ঠিক তেমন হবে, তবে তার আগে আমরা পরিবৃত্তটা নিয়ে বেসিকটা জানি। এটা গেল পরিবৃত্তের কিছু একটা সামান্য টাচ করার মতন জিনিস। এবার আমরা আসি যে ত্রিভুজ কিভাবে অঙ্কন করা হয়। ত্রিভুজ কিভাবে অঙ্কন করা হয় নিশ্চয়ই তোমরা জানো যে 3টি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যায়। যেমন ধরি 5 সেমি, 6 সেমি, 7 সেমি, এই 3টে বাহু আছে। 3টি বাহু দ্বারা আমরা কিভাবে ত্রিভুজ অঙ্কন করব সেটা আমরা জানি, ক্লাস 7-8 থেকে শিখেছি। তো আরো একবার যদি জানিয়ে দেওয়া যায় যে 5 সেমি একটা স্কেল দিয়ে একটা মাপ নেবে, 6 সেমি একটা মাপ নেবে, 7 সেমি একটা মাপ নেবে, এই যে মাপগুলো নেবে, তারপর দেখবে যে এটা নাম দেবে না এখন, যে এটা লিখবে এটা 5 সেমি, এটা 6 সেমি, এটা 7 সেমি। 3টে বাহুর নাম দিলে, মানে 5 সেমি, 6 সেমি কোনটা, 7 সেমি কোনটা, তারপর একটা মানে তোমাদের খাতায় একটা সমান করে দাগ টেনে নেবে। দাগ টানার পর যে বড় বাহুটা আছে 7 সেমি, সেই 7 সেমি মাপটা নেবে কাঁটা কম্পাসের সাহায্যে বা স্কেলের সাহায্যে, স্কেল বসিয়ে 7 সেমি কাটলে, কাটার পর তারপর 5 সেমি যে মাপটা আছে সেই 5 সেমি মাপটা কাঁটা কম্পাস বসিয়ে, 5 সেমি এই কাঁটা কম্পাস এখানে বসিয়ে এই টেনে দেবে। মানে যদি হয় এরকম, তার মানে আমি দেখতে পাচ্ছি যে যদি এরকম হয় তাহলে এটা ধরে নেব 5 সেমি।
তারপর 6 সেমিটা আবার মাপ নেবে কাঁটা কম্পাসের সাহায্যে, নিয়ে এই বসি এই টেনে দেবে পেন্সিলের সাহায্যে। তার মানে এই হলো। এবার তোমরা যোগ করে দিতে পারো যে এটা বাহুটা যোগ করলাম এবং এই বাহুটা যোগ করলাম, এই তারপর নাম দেবো এ বি সি। এখানে বিসি হলো 7 সেমি, এখানে এবি হলো 5 সেমি এবং এসি হলো 6 সেমি। এরকম ভাবে কিন্তু আমরা ত্রিভুজ আঁকা শিখেছি। যদি দুটো কোণ দেওয়া থাকে, দুটো কোণ এবং একটা বাহু থাকলে সেক্ষেত্রেও কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পেরেছিলাম ক্লাস 7 কিংবা 8 এর মধ্যে। 9এও ত্রিভুজ, না 9 এ ত্রিভুজ ছিল না মনে হয়। তো দুটো কোণ থাকলে একটা বাহু থাকলে আমরা সেক্ষেত্রে ত্রিভুজ এঁকেছি, একটা কোণ থাকলে দুটো বাহু থাকলে সেটাও ত্রিভুজ আঁকতে শিখেছি, তিনটে বাহু থাকলে সেক্ষেত্রেও ত্রিভুজ আঁকা শিখেছি। তো যদি এরকম দেওয়া থাকে যে 5 6 7 এই তিনটে বাহু দ্বারা একটা ত্রিভুজ আঁকো, মানে আঁকলাম, তারপর যদি বললো যে তিনটি বাহু দেওয়া আছে, এই তিনটি বাহু দ্বারা একটা পরিবৃত্ত অঙ্কন করো, তো আমরা সেটা কিভাবে অঙ্কন করব? বেশি কিছু না, প্রথম পরিবৃত্ত আঁকতে গেলে সবার আগে জানতে হবে যে 1 নম্বর দুটি বাহুকে সমদ্বিখণ্ডক করতে হবে। দুটি বাহুকে, সেই ত্রিভুজকে প্রথমে একটা ত্রিভুজকে এঁকে নিলে সেই ত্রিভুজের দুটি বাহুকে সমদ্বিখণ্ডক করবে, দুটি বাহুকে সমদ্বিখণ্ডক করতে হবে, খণ্ডক। দুটি বাহুকে সমদ্বিখণ্ডক করতে হবে। তারপর মানে আমি ধরে নিচ্ছি এই একটা বাহুকে সমদ্বিখণ্ডক করতে হবে, এই বাহুটাকে, একটা বাহুকে সমদ্বিখণ্ডক করার অর্থ হচ্ছে মানে কিভাবে আমরা করব তার সেটা জানতে গেলে প্রথমে আমাদের সাহায্য নিতে হবে পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাসের হুঁচটা এখানে বসাবে, পেন্সিলের এই হুঁচটা এখানে নেবে, মাপটা নেবে, নিয়ে নিচে একবার কাটবে, এই একবার কাটবে, নিচে এই এরকম একবার কাটবে, মানে হবে এরকম একটা দাগ কাটলে। তারপর এই মাপটা নিয়ে হুঁচটা এবার এই জায়গা বসাবে, বসিয়ে নিচে এইভাবে নিচের দিকে কেটে দেবে। এই হলো, এই যে বিন্দুটা পেলে একটা বিন্দু এখানে আমরা পাবো, এই বিন্দুটা যখন আমরা একটা বাহুকে সমদ্বিখণ্ডক করব তার বিপরীতে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা দিয়ে এই বিন্দুটা আমরা যোগ করার চেষ্টা করব, তারপরে কিন্তু সমদ্বিখণ্ডক হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একে সমদ্বিখণ্ডক করলে হবে এই এরকম, হয়তো একটু আঁকা বাঁকা হয়ে যেতে পারে। তো এ এবং এ একটা নাম দিচ্ছি এখানে পি বিন্দু, পি। তো এখানে এই বাহুটা কিন্তু সমদ্বিখণ্ডক হয়ে গিয়েছে। এবারে আরো একটা বাহুকে সমদ্বিখণ্ডক করতে হবে, যেহেতু দুটি বাহু বলেছে তাহলে একটা বাহু সমদ্বিখণ্ডক হলো এবং আর একটা বাহু আমি সমদ্বিখণ্ডক ধরে নিই, এই বাহুটা সমদ্বিখণ্ডক করবো। একই রকম ভাবে পেন্সিল কম্পাস বসাবে, বসে এই একবার টানবে, এই মানে এই, আবার এখানে হুঁচটা বসি, এই একবার টানবে পেন্সিল দিয়ে, এই একবার। এই যে বিন্দুটা পেলে এবং এই বাহুটার বিপরীত বিন্দু এই বি বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমরা কিন্তু টেনে দেবো। তাহলে টানলে কি দেখতে পাচ্ছি আমরা দেখি, এখান থেকে ও বাবা অনেক দূর, যা এরকম ধরে না হয়েছে। তো এই যে পি এবং ওই বিন্দুটা নাম দিচ্ছি কিউ বিন্দু, এটা কিউ বিন্দু। এই যে দুটি সমদ্বিখণ্ডক, যে দুটি বাহু এখানে পেয়েছি, যে লাইন দুটো রেখা, এই রেখার যে মধ্যবিন্দু মানে ছেদ বিন্দু আর কি, ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুটা দিয়ে একটা নাম আমি দিচ্ছি ছেদ বিন্দু ও নাম। এই ছেদ বিন্দু দিয়ে সি বিন্দু কিংবা এ বিন্দু কিংবা বি বিন্দু আমরা যোগ করার চেষ্টা করব। ও থেকে সি বিন্দু যোগ করব, এই সি যোগ করলাম, আমি সি যোগ করতে পারি, বি যোগ করতে পারি এখান থেকে, আবার ও এ যোগ করতে পারি। তো এখান থেকে ও সি যোগ করব, যোগ করার পর এবার পেন্সিল কম্পাসের সাহায্য লাগবে। পেন্সিল কম্পাস দিয়ে হুঁচটা এই জায়গা বসাবো, হুঁচটা এই জায়গা বসিয়ে পেন্সিলটা এই জায়গা বসাবো, এই যে মাপটা নেব নিয়ে সমান করে কেটে দেবো। দেখবে একবারে তিনটে বিন্দু টাচ করে গিয়েছে, করবে, স্পর্শ করবে। যখন এখানে হুঁচটা বসি এইভাবে টানবে, যদি তিনটে মানে এই দুটো বিন্দু যদি টাচ করে যদি এই বিন্দুতে ফিরে আসে, ভাববে তোমার পরিবৃত্ত কমপ্লিট। আর যদি না হয় তাহলে ভাববে তোমার আঁকাতে কোথাও গন্ডগোল হয়েছে, কিংবা এই দুটি বাহু সমদ্বিখণ্ডক করতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গিয়েছে। তাহলে এটুকু বুঝতে পারলাম যখন তিনটে বাহু দেওয়া থাকবে। এখন 2 নম্বর আমি দেখাচ্ছি, এটা তো 1 নম্বর গেল। 2 নম্বর দেখাচ্ছি যখন একটা পরিবৃত্ত আঁকতে বলবে, যখন একটা কোণ দেওয়া থাকবে এবং দুটো বাহু দেওয়া থাকবে। তোমাদের বইতে হয়তো আছে, দেখবে, আমি বই দেখতে চাই না এখন। 2 নম্বর সরি, যে একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, এই একটা 60 ডিগ্রি কোণ দেওয়া আছে।
এবং দুটো বাহু দেওয়া আছে, ধরে নাও এটা 4.5 সেমি বাহু এবং এটা ধরে নাও 6 সেমি বাহু, 6 সেমি বাহু। তো এই একটা বাহু, এই একটা বাহু এবং 60 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে। আমরা কিভাবে এই সমস্ত ইনফরমেশন নিয়ে একটা পরিবৃত্ত অঙ্কন করব? প্রথমে একটা খাতা নেব, নিয়ে সমান লাইন একটা টেনে নেব খাতার নিচে মাঝামাঝি বরাবর। তারপর 60 ডিগ্রি কোণটা কিভাবে আঁকবো সেটা তো আমরা সবাই জানি, যে একটা হুঁচটা নিয়ে, পেন্সিল কম্পাসের হুঁচ নিয়ে এইভাবে একবার টেনে দেবে, মানে এই একটা সমান করে টেনে দেবে এই দিয়ে, তারপর এখানে হুঁচটা বসিয়ে এই একবার টানবে এই, তারপর আবার এখানে নিয়ে পেন্সিলের কম্পাসটা নিয়ে এইভাবে পেন্সিলটা ঘুরিয়ে দেবে, মানে এই হলো। তারপর এখানে হুঁচটা বসিয়ে এই কেটে দেবে এই। আমি বুঝতে পারছি যে তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়, সমকোণ। তারপর এইটা আর এই বিন্দুটা যোগ করে দেবে, দেখবে পুরো একেবারে সমান হয়েছে। কিন্তু আমার এখানে আগে একটু ভুল আছে, ওই জন্য একেবারে কিন্তু সমান হবে, এই সমান, একটু ভুল হতে পারে, যেহেতু হাতে আঁকছি, কোনো পেন্সিল কম্পাস স্কেল টেস্কেল নেই। তো এখানে 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি পরে এই যে বিন্দুটা পাবো, মানে এখান ধরে এই যে কাটবো, এই যে বিন্দুটা পাবো, এই বিন্দুটা থেকে যদি একটা লাইন টেনে দিই, তাহলে এই যে মাপটা হলো, এই মাপটাই কিন্তু 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। এটা কিন্তু জানলাম। কিভাবে জানলাম সেটা নিশ্চয়ই ক্লাস 7-8 শিখেছি, যে 60 ডিগ্রি কিভাবে অঙ্কন করতে হয়। হলো 60 ডিগ্রি। এবার ভাবি, 60 ডিগ্রি এঁকেছি, তারপর 4.5 সেমি মাপটা, আচ্ছা নিচের মাপটা আগে নিতে হবে, 6 সেমি। 6 সেমি আমি কেটে নেবো, এই 6 সেমি, এই কেটে নিলাম 6 সেমি। তারপর 4.5 সেমি, এখান থেকে 4.5 সেমি মাপ নেব, নিয়ে এই কেটে দেবো 4.5 সেমি। তারপর এই যে লাইনটা পেলাম, এটা 4.5 সেমি নাম দেব এবং এখানে 6 সেমি নাম দেব। তারপর এই বিন্দুটা এবং এই বিন্দু দুটো যোগ করে দেব, করলাম। তারপর দেখো একটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে। এখন ত্রিভুজ অঙ্কন হয়ে গেলে নিশ্চয়ই পরিবৃত্ত তোমরা পেরে যাবে। কিভাবে অঙ্কন করতে হয় পরিবৃত্ত? না, প্রথমে নাম দেবে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। বিসি বাহুকে সমদ্বিখণ্ডক করবে। কিভাবে করতে হয় নিশ্চয়ই বুঝতে পারবে। বিসি বাহুকে সমদ্বিখণ্ডক করবে, করার পর তারপর এসি বাহুকে সমদ্বিখণ্ডক করবে। করলে এই যে বিন্দুটা পেলে, এই বিন্দু থেকে একেবারে মানে বলতে গেলে ওসি যোগ করবে, মানে ওই বিন্দুটার নাম দেবে ও এবং সি বিন্দু, এই দুটো যোগ করবে। করার পর এই মাপটা নিয়ে একেবারে টেনে দেবে বড় করে দিলে, দেখবে এই যে বৃত্তটা অঙ্কন হবে, এই বৃত্তটাকে বলা হবে পরিবৃত্ত। নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে। তাহলে এবার আমরা জানবো যে, এবার বইয়ের মধ্যে চলে যাচ্ছে, দেখো যে কি বলা আছে বইতে। কোষে দেখি 11.1-এ যে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি, প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রের পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা মেপে লিখি, প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্নই দিই। 1 নম্বরে বলছে যে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। আচ্ছা, এ তোমরা পারবে, সব কিছু পারবে, সব পারবে। একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি, মানে 3-এর দাগেরটা, 1-3। দেখো আমি একটু বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছি, জাস্ট সামান্য টাচ করে দেবো, তোমরা সেই টাচ করা জিনিসটা ধরতে পারবে, দেখবে তাহলে পরিবৃত্ত হচ্ছে। কিন্তু আমি অন্তর্বৃত্ততে এখনো যাইনি। 1-3-এরটা বলছি, দেখো একটি সমকোণী ত্রিভুজ, সমকোণ মানে নিশ্চয়ই বুঝতে পারছি যে একটা বড় দেখে দাগ টানবে, তারপর তাকে 90 ডিগ্রি ভাগ করবে। কি হবে? পেন্সিল কম্পাসে হুঁচটা বসিয়ে এই টেনে দেবে, তারপর এখানে হুঁচ বসিয়ে এই টানবে, এখানে হুঁচ বসিয়ে এই টানবে, তারপর এখানে এই টানবে, এই দুটো যোগ করবে, এই বিন্দুটা যোগ করবে। করার পর যে 90 ডিগ্রি এই কোণটা সমকোণ হলো, এই সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য বলছে 4 সেমি এবং 8 সেমি। তো বড় বাহুটা 8 সেমি, এখান থেকে 8 সেমি কেটে নেবে, স্কেল বসিয়ে 8 সেমি, আর 4 সেমি এখান থেকে কাটবে, এই 4 সেমি, 4 সেমি হলো এবং এটা 8 সেমি হলো। এবার এই বিন্দু এবং এই বিন্দু দুটো যোগ করে দেবে, এই যোগ করে দিলে, করে দেওয়ার পর যে ত্রিভুজটা হবে, এই ত্রিভুজটা দিয়ে আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করব। একটা ভালো ত্রিভুজ, সমকোণ মানে সমকোণী একটা ত্রিভুজ পেয়েছি। এই ক্ষেত্রে কিন্তু পরিবৃত্ত অঙ্কন করতে গেলে যে ব্যাসার্ধটা পাবো, সেই ব্যাসার্ধটাই কিন্তু এই ত্রিভুজের মানে অতিভুজের হাফ। ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটাই হলো ওই বৃত্তটার ব্যাস, তাই তো? হ্যাঁ, মনে হয়।
তো আমরা দুটো বাহু সমদ্বিখণ্ডক করব, এই দুটো এই বাহুটাকে যদি সমদ্বিখণ্ডক করি তাহলে মানে সমদ্বিখণ্ডক করলে এখান থেকে বসিয়ে একবার এই টানবে, এখান থেকে বসিয়ে একবার এই টানবে, তার মানে এখান থেকে একবার সমদ্বিখণ্ডক করলে এই হবে, সরি ধরে না একটা সমদ্বিখণ্ডক হয়েছে, এই বাহুটাকে সমদ্বিখণ্ডক করলে, এই বাহু থেকে সমদ্বিখণ্ডক করলে ধরে না এই হয়েছে, এই যে ছেদ বিন্দুটা পাবো, এই ছেদ বিন্দু দিয়ে একবার মাপ নেব, এই সি বিন্দু, বি বিন্দু, এ বিন্দু, এখান থেকে সি বিন্দুর মাপটা নেব, নিয়ে যদি আমি কাটি মানে একটা পেন্সিলের হুঁচটা মানে কম্পাসের হুঁচটা বসিয়ে পেন্সিলটা এখানে বসিয়ে যদি সমান করে একটা মানে বৃত্ত আঁকি, তাহলে সেক্ষেত্রে দেখো বৃত্তটা এরকম হতে পারে, বৃত্তটা এরকম হবে, মানে ভুল হয়ে যেতে পারে, বৃত্তটা হয়নি, আমি তোমাদের একটা অঙ্ক দেখিয়ে দেবো, দেখবে দেখালে তোমরা বুঝতে পারবে। তো এই যে একটা বৃত্ত অঙ্কন হলো পরিবৃত্ত, এই পরিবৃত্তের কিন্তু যে ব্যাসার্ধ সেটা কিন্তু এই ত্রিভুজের অতিভুজের হাফ, ত্রিভুজের অতিভুজের হাফ, তার মানে এই অতিভুজ, অতিভুজ মানে কোনটা, এসি, আমরা জানি একটা সমকোণ থাকলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এ বি হলো এখানে লম্ব, বিসি হলো এখানে মানে ভূমি, এবং এসি হলো অতিভুজ, এটা আমরা জানি যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ ইকুয়াল টু রুট আন্ডার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা তো জানি, পিথাগোরাসের সূত্র আমরা সবাই জানি। এখানে পরিবৃত্তের যে ব্যাস, পরিবৃত্তের ব্যাস, ব্যাস মানে কি সব থেকে বড় যে জ্যাটা, সব থেকে বৃহত্তম জ্যাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাস। এখানে জ্যা অনেক রকম আছে, জ্যা এই একটা জ্যা, এই একটা জ্যা, এগুলো জ্যা, ছোট বড় অনেক জ্যা আছে, কিন্তু সব থেকে বৃহত্তম যে জ্যা তাকে আমরা বৃত্তের ব্যাস বলবো। এই ব্যাসটাই হচ্ছে ওই ত্রিভুজের, কোন ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজ আছে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটুকু আমরা জানলাম। দেখো তাহলে এই তো বৃত্ত অঙ্কন হয়ে গেল, এবং তারপর যে বলেছে ব্যাসার্ধ নির্ণয় করতে, তাহলে অতিভুজের বাহুটা হাফ করে দেবে, ব্যাসার্ধ নির্ণয় হয়ে যাবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে, সব অঙ্কগুলোই তোমরা পেরে যাবে। এরপর আমরা শিখবো অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত মানে হলো একটা ত্রিভুজের মধ্যে কিভাবে একটা বৃত্ত অঙ্কন করব, একটা ত্রিভুজের মধ্যে কিভাবে একটা বৃত্ত অঙ্কন করব, যখন কিনা একটা ত্রিভুজের সমস্ত ডিটেলসটা বলে দেবে, যে দুটো বাহু থাকবে, একটা কোণ থাকতে পারে, কিংবা তিনটে বাহু দেওয়া থাকবে, কিংবা দুটো কোণ দেওয়া থাকবে, একটা বাহু দেওয়া থাকবে, এরকম ভাবে ত্রিভুজ কিন্তু অঙ্কন করতে বলবে। ত্রিভুজটা অঙ্কন করা কিন্তু খুব সহজ, তারপর যে বৃত্তটা ওর ভিতরে অঙ্কন করতে হবে সেখানে একটু গলদ আছে। গলদ মানে কিছু না, পরিবৃত্তের ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে একটা ত্রিভুজ থাকবে, ত্রিভুজকে আমরা একটা বাহুর সমদ্বিখণ্ডক করেছিলাম, অন্তর সমদ্বিখণ্ডক, তারপর আরেকটা বাহুকে অন্তর সমদ্বিখণ্ডক করেছি, করার পর এই যে এখান থেকে নিয়ে এই মাপটা নিয়ে সমান করে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এই যে বৃত্তটা হয়েছে, বৃত্তটাকে আমরা বলেছি পরিবৃত্ত। কিন্তু পরিবৃত্তের ক্ষেত্রে দুটি বাহুকে অন্তর সমদ্বিখণ্ডক করেছি, কিন্তু অন্তর্বৃত্তের ক্ষেত্রে আমরা কি করব, এক্সট্রা একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে একটা বাহু আছে, নিচের বাহুটাকে আমরা লম্ব সমদ্বিখণ্ডক করব। মানে এখানে পেন্সিল কম্পাসের হুঁচটা বসিয়ে পেন্সিল নিয়ে মাপ নিয়ে এই একটা টেনে দেবো, এখানে টেনে দেওয়ার পর যে দুটো বিন্দু পাবো, এই দুটো বিন্দু দিয়ে নিচে একবার এই টেনে দেবো পেন্সিলের সাহায্যে, এবং একবার হুঁচটা বসিয়ে এই টেনে দেবো, তারপর এই বিন্দুটা দিয়ে এই বিন্দু যোগ করার চেষ্টা করব। করার পর এখানে তো আমরা ও বিন্দু পেয়েছিলাম, এই ও বিন্দু এবং এখানে একটা নাম দিচ্ছি ডি বিন্দু, এই ওডি মাপটা নিয়ে, এই ওডি মাপটা নিয়ে মানে পেন্সিলের হুঁচটা বসাবে এখানে, পেন্সিলটা বসাবে এখানে, বসিয়ে সমান করে গোল করে ঘুরিয়ে দেবে, দেখবে একবারে তিনটে বাহুকে স্পর্শ করে গিয়েছে। এমনভাবে স্পর্শ করবে বৃত্তের কোনো অংশ যেন এই ত্রিভুজের বাইরে না যায়, বাইরে যেন না যায়, বাইরে যেন না যায়, কিংবা ত্রিভুজকে যেন স্পর্শ করে। ত্রিভুজকে যদি স্পর্শ না করে, ত্রিভুজের বাহুকে যে কোনো বাহুকে যদি স্পর্শ না করে, ভাববে তোমাদের কোথাও গন্ডগোল হয়েছে, কোনো এক জায়গায় বিপদ হয়ে গেছে, ত্রিভুজে আঁকতে গিয়ে, কিংবা বৃত্ত আঁকতে গিয়ে, কিংবা অন্তর সমদ্বিখণ্ডক, কিংবা লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গিয়ে কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে। তাহলে আশা করছি অন্তর্বৃত্ত জিনিসটা কি বুঝতে পেরেছি। এবার আমরা কোষে দেখি 11.2-তে যাচ্ছি। দেখো 11.2-তে একটা অঙ্ক আছে, একের দাগের অঙ্কটা আমি করছি, একের দাগের অঙ্কটা। আচ্ছা, একের দাগের অঙ্কটা সহজ আছে, পেরে যাবে তোমরা, ওটার কথা বাদ দাও। 3-এর দাগে, একের 3-এরটা
খুব সহজ অঙ্ক। দুটো কোণ দেওয়া আছে, দুটো কোণ এবং একটা বাহু দেওয়া আছে, দুটো কোণ এবং একটা বাহু দেওয়া আছে। এক্ষেত্রে ত্রিভুজটা কিভাবে অঙ্কন করব নিশ্চয়ই আমরা জানি। এখানে দুটো কোণ বলা হয়েছে, একটা কোণ বলছে 50 ডিগ্রি এবং আরেকটা কোণ বলছে 75 ডিগ্রি। তো এই যে দুটো কোণ দেওয়া আছে এবং একটা বাহু দেওয়া আছে, বাহুটার মাপ কত? বাহুটা বলছে এরা 6.2 সেমি। এই তিনটে দিক বলে দিয়েছে, তিনটে ইনফরমেশন পেলেই একটা ত্রিভুজ কিন্তু আমরা ট্রায়াঙ্গেল আঁকতে পারবো। কিভাবে আঁকবো দেখো, খুব সহজভাবে। প্রথমে দুটো কোণ দেওয়া আছে এবং একটা বাহু দেওয়া আছে। তোমরা অবশ্যই কিন্তু বইটা খুলে রাখবে, বই না খুলে থাকলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো প্রথমে রাফ পেজে একটা বড় দেখে দাগ টেনে নেবে, নেওয়ার পর 6.2 সেমি, তাই তো? হ্যাঁ, 6.2 সেমি মাপটা নিয়ে কেটে নেব। এই 6.2 সেমি, এই হলো 6.2 সেমি লিখবে। লেখার পর চাঁদার সাহায্যে 50 ডিগ্রি কোণটা আঁকবে। চাঁদার সাহায্যে মানে এখানে চাঁদাটা বসাবে, এখানে এই জায়গাটা চাঁদাটা বসালে। চাঁদা কি আছে এখানে? বাদ দাও, চাঁদা নেই এখন আমার কাছে। তাহলে চাঁদার সাহায্যে কিন্তু আমি ধরে নিচ্ছি চাঁদাটা এই জায়গায় বসিয়েছি। এইভাবে বসানোর পর দেখবে 50 ডিগ্রিটা মানে এই জায়গাটা আছে 50 ডিগ্রি। এই 50 ডিগ্রি মাপটা নিয়ে কিন্তু তোমরা স্কেল দিয়ে কেটে দেবে। দেওয়ার পর এই হলো 50 ডিগ্রি। একই রকম ভাবে 75 ডিগ্রি মাপটা কিন্তু এখানে কম মানে চাঁদাটা বসাবে। বসানোর পর যে দেখবে 75 ডিগ্রি মানে হলো নিচেরটা নয়, তখন উপরেরটা দেখবে। উপরেরটা দেখবে, তাই তো? সে ভুলে যাচ্ছি, কি ছিল যেন নিচে চাঁদার একটা চাঁদা থাকবে। এই নিচের গুলো 0 থেকে শুরু করে বড় হয় 180 হবে, আর উপরটা এখান থেকে 0 হয়ে শুরু হয়ে 180 হবে। তার মানে 50 ডিগ্রিটা এই জায়গাটা পড়বে যদি মানে উপরেরটা ধরি। তার মানে উপরের মাপটা নেবে, এখানে উপরটা ধরবে 50 ডিগ্রি, এই 75 দেখবে। 75 ঠিক এই জায়গাটা তোমরা পাবে 75। এই 75 দিয়ে কিন্তু আমরা এখানে মাপটা নিয়ে নিতে পারি। এই হলো ধরে নাও 75 দিয়ে বড় একটা রেখা টেনে দেবে, তাও 50 ডিগ্রি নিয়ে রেখা টেনে দেবে। এই যে একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে, এই ত্রিভুজের দুটো বাহুকে সমদ্বিখণ্ডক করব, অন্তর সমদ্বিখণ্ডক, তাই তো? কি জানি, তো নাম দেবো এ বি সি। এখন কিভাবে অন্তর সমদ্বিখণ্ডক করতে হয় জানো তোমরা, যে এখানে এই বিসি বাহুর মাপটা নিয়ে কাঁটা কম্পাসের হুঁচ এখানে বসিয়ে এই পেন্সিলে কাটবে এই, এবং ওটা বসিয়ে এই কাটবে। তারপর যে বিন্দুটা পাবে এ বিন্দু এবং এই বিন্দুটা যোগ করার চেষ্টা করবে। করার পর আবার এই বাহুটাকে সমদ্বিখণ্ডক করবে। ধরো না এখানে এই হয়েছে, এই মাপটা নিয়ে হয়েছে, এবং এখান থেকে হয়েছে এই মাপ। তার মানে বি এবং ওই বিন্দুটা নাম দিচ্ছি কিউ বিন্দু। তো এখান থেকে বি এবং কিউ বিন্দু দুটো যোগ করার চেষ্টা করব, এই হয়েছে ধরে নাও। তারপর দেখবে এখানে পি বিন্দু নাম দেবে। এরপর অন্তর্বৃত্তের ক্ষেত্রে একটা এক্সট্রা হচ্ছে কি না, নিচের বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে। মানে এমন ভাবে এখানে হুঁচটা বসাবে, পেন্সিল কম্পাসে বসিয়ে এই টানবে, এই টানবে, টানলে ওহো এই টানলে, টানার পর দেখবি এই দুটো বিন্দু পাবে। এই দুটো বিন্দু দিয়ে আবার মাপটা নেবে কম্পাসের সাহায্যে। মাপটা নিয়ে এই টানবে নিচে, টানলে, এবং এই বিন্দুর সাহায্যে এই টানবে নিচে। এই যে মাপটা পেলে, এখান থেকে এই যে বিন্দুটা পেলে, এই বিন্দুটা এবং এই বিন্দুটা দুটো যোগ করার চেষ্টা করবে। করার পর দেখবে এখানে ও বিন্দুটা ছিল, নাম দেবে ও বিন্দু, এখানে নাম দেবে ডি বিন্দু। এই ও ডি মাপটা নেবে পেন্সিল এবং কম্পাসের, এখানে কম্পাসের হুঁচটা বসাবে। হুঁচটা বসিয়ে পেন্সিলের মুখটা এই নেবে, নিয়ে সমান করে এবার টেনে দেবে, বৃত্ত অঙ্কন করবে। দেখবে এমনভাবে বৃত্তটা অঙ্কন করবে যে বৃত্তটার প্রত্যেকটা আর কি ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে বৃত্তটা স্পর্শ করবেই করবে। যদি না করে তাহলে ভাববে কোথাও গন্ডগোল হয়েছে, কোথাও একটা আঁকতে গিয়ে ভুল হয়ে গেছে। খুব কষ্ট করে বৃত্তটা আঁকছি বাবা। হ্যাঁ, এরকম হবে একটা বৃত্ত, একে বলা হচ্ছে অন্তর্বৃত্ত। তাও হয়নি, বৃত্ত হয়নি। এই অন্তর্বৃত্ত, যদি অন্তর্বৃত্তের কোন একটা সাইড এই বাহুটার বাইরে চলে যায়, কিংবা কোন একটা সাইড বাহুকে স্পর্শ করেনি, তখন সেক্ষেত্রে জানবে যে এটা তোমাদের অন্তর্বৃত্ত কমপ্লিট হয়নি বা হয়নি অন্তর্বৃত্ত আঁকাটা। তাহলে আশা করছি বুঝতে পেরেছো অন্তর্বৃত্ত জিনিসটা কি, পরিবৃত্ত জিনিসটা কি। সবার শেষে একটাই কথা বলবো, যে চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আশা করছি বুঝতে পেরেছো পরিবৃত্ত অন্তর্বৃত্ত। আমি জানি যে আমার ভিডিওতে কোথাও এক জায়গায় ভুল হয়ে গিয়েছে,
আশা করছি তোমরা সেই ভুলটা ধরতেও পেরেছো। ভুলটা ধরে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোন জায়গায় আমার ভুল হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।